নমস্কার। আজ আবার অনেক দিন পরে আমি হাজির হয়েছি আবার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর ক্লাস 11-এর ইংলিশের একটি পাঠ্য টেক্সট নিয়ে। এই টেক্সটের নাম অমরনাথ, লিখেছেন সিস্টার নিবেদিতা। So the first thing is that the prose piece Amarnath is composed by or written by Sister Nivedita. টেক্সটে যাওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে সিস্টার নিবেদিতার লাইফ সম্পর্কে। এছাড়া আমাদের জেনে নিতে হবে এই লেখার মেন সোর্স কি, কত সালে পাবলিশড হয় এবং এই লেখার প্রেক্ষাপট কি, কোথা থেকে ইন্সপিরেশন নিবেদিতা পেয়েছিলেন এই লেখার জন্য। তারপরে আমরা টেক্সট সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা এই লেখার ইন্ট্রোডাক্টরি পার্ট এবং টেক্সটের প্রথম অংশ বা ফার্স্ট পার্ট সম্পর্কে আলোচনা করব। So before going through the text, we have to know about the authoress, Sister Nivedita. Sister Nivedita's actual name, the real name of Sister Nivedita was Margaret Elizabeth Noble. My dear students, please note down the name. The real name of Sister Nivedita is Margaret Elizabeth Noble. ওনার জন্ম হয়েছিল 1867 সালের 28th October. She was an Irish woman. তার মানে she was born in Ireland. আয়ারল্যান্ডের ডানগ্যানন বলে একটি জায়গায় 1867 সালের 28শে অক্টোবর ওনার জন্ম হয়। After completing her formal education, she went to a college to complete her university degrees. She was a lady writer, was an activist who acted for the benefits or for the upliftment, the development of the position of the women in our society. She was also an educationist who founded many nursery and kindergarten schools and many schools for the women. She wanted to spread the education amongst the women. তিনি নারী শিক্ষার প্রসারে ব্রতী হয়েছিলেন। আমাদের দেশ ইন্ডিয়ার একজন বিখ্যাত মনীষী, বরেণ্য মনীষী স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন সিস্টার নিবেদিতা। When Vivekananda went to Chicago conference, যখন শিকাগো ধর্ম মহাসভা সম্মেলনের জন্য বিবেকানন্দ 1893 সালে আমেরিকা পাড়ি দিয়েছিলেন, তার সেই বিখ্যাত উক্তি মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই উক্তি সমগ্র আমেরিকা সহ বিশ্ববাসীকে মোহিত করে, তার ভাবধারায়, তার আদর্শে অনুপ্রাণিত করে। এরপরে বিবেকানন্দ চলে যান ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে। সেখানে 1895 সালে ইন দ্য ইয়ার 1895 বিবেকানন্দ মেট উইথ সিস্টার নিবেদিতা। মনে রাখতে হবে সিস্টার নিবেদিতার কিন্তু তখন নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল and she was a Christian lady. After meeting with Vivekananda, she got religious and spiritual inspiration and became motivated by him.
In the year 1898, Sister Nivedita came to India. 1898 সালে সিস্টার নিবেদিতা পাকাপাকিভাবে ভারতবর্ষে চলে আসে। was converted to Hinduism এবং হিন্দু ধর্মে দীক্ষিত হন। স্বামী বিবেকানন্দ dedicated her to God. স্বামী বিবেকানন্দ ঈশ্বরের কাছে তাকে উৎসর্গ করেন and gave her the name নিবেদিতা এবং তার নামকরণ করেন নিবেদিতা। নিবেদিতা means dedicated to God, অর্থাৎ ঈশ্বরের কাছে নিবেদিত প্রাণ একজন ব্যক্তি। After doing many works for the betterment and development of the society, Sister Nivedita breathed her last on 13th October 1911. 1911 সালে 13ই অক্টোবর নিবেদিতা সিস্টার নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কোথায়? অ্যাট রয় ভিলা, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের রয় ভিলাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস টেক্সট অমরনাথ? এই অমরনাথের মূল গ্রন্থ কোন গ্রন্থ থেকে এই অমরনাথ টেক্সটটি আমাদের নেওয়া হয়েছে? মনে রাখতে হবে এবং স্টুডেন্টসরা এটা নোট ডাউন করে রাখতে অবশ্যই। অমরনাথ এই যে টেক্সট আমাদের রয়েছে, এই অমরনাথ টেক্সট আমাদের নেওয়া হয়েছে নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই মূল গ্রন্থ থেকে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই গ্রন্থ থেকে। এই গ্রন্থ কত সালে প্রকাশিত হয়? when was this main text published? This main text, the master as I saw him, প্রভুকে আমি যেমন দেখেছি, এই মূল লেখা প্রকাশিত হয়েছিল in the year 1910, 1910 সালে এই লেখা প্রথম প্রকাশিত হয়েছিল। দুটি দেশে এই লেখা প্রকাশিত হয়েছিল, ইন ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া। ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে 1910 সালে এই লেখা প্রকাশিত হয়েছিল। কোন ব্যক্তি তাকে এই লেখা লিখতে অনুপ্রাণিত করেছিলেন? হু ইন্সপায়ার্ড নিবেদিতা টু রাইট such a writing, to write such a piece? After the passing away of Vivekananda in the year 1902, on 4th July, 1902 সালের 4 জুলাই যখন বিবেকানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, after that the first General Secretary of Ramakrishna Math and Mission, Swami Saradananda Maharaj, 1902 সালের 4 জুলাই বিবেকানন্দ চলে যাওয়ার পরে, বিবেকানন্দের দেহত্যাগের পরে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম সম্পাদক মহাশয় স্বামী শারদানন্দ মহারাজ requested Nivedita to write something on Swamiji's life. তিনি নিবেদিতাকে স্বামীজির জীবন সম্পর্কে, about his inspirations, about his ideals লিখতে অনুরোধ করেন। তার আদর্শ, তার চেতনা বোধ, তার জীবন বোধ, তার জীবন দর্শন সম্পর্কে কিছু লিখতে অনুরোধ করেন। And at that time, Nivedita replied that as she did not know anything much about Swamiji's life, she could not write those particulars in details about Swamiji's life. But she also replied that she would write something about Swamiji's life as
she had seen him after meeting him. অর্থাৎ নিবেদিতা বলেন যে তিনি বিবেকানন্দর জীবন সম্পর্কে অতটাও পরিচিত প্রথম থেকে নন, যার ফলে তিনি বিবেকানন্দের জীবনের পুঙ্খানুপুঙ্খানু বিবরণ দিতে পারবেন। কিন্তু তাহলেও তিনি কিছু লিখবেন। তিনি বিবেকানন্দর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তাকে যেমনভাবে তার নিজের চোখ দিয়ে দেখেছেন, ঠিক সেরকমভাবে তিনি কিন্তু বিবেকানন্দের জীবন দর্শন, বিবেকানন্দর আইডিয়ালস, তার যে আদর্শ বোধ, চেতনা বোধ, জীবন দর্শন এবং হিজ ফিলোসফি অফ লাইফ তিনি তার লেখায় ব্যক্ত করবেন। এই অমরনাথ মূলত এমন একটি টেক্সট যেটি হিন্দু ধর্মের তীর্থযাত্রা। আমরা সকলেই জানি যে অমরনাথ is a holy Hindu pilgrimage where people go to the shrine of Lord Shiva. অমরনাথ এমন একটি হিন্দু তীর্থক্ষেত্র যেখানে মানুষ পুণ্যার্থীদের দল, হিন্দু পুণ্যার্থীদের দল ভগবান শিবের মন্দিরের উদ্দেশ্যে, তার যে বেদি রয়েছে সেই বেদির উদ্দেশ্যে, সেই বেদিকে চাক্ষুষ করে নিজের মানব জনম সার্থক করার উদ্দেশ্যে কাতারে কাতারে পাড়ি দেয়। কিন্তু বিবেকানন্দ মনে করতেন সবার উপরে মানব ধর্ম। নিজের আইডিয়ালসে বলেও ছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নয়। তিনি সমস্ত ধর্মের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে মোরা একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি প্রাণ, এই মন্ত্রে দীক্ষিত হয়ে সকলকে এক সূত্রে বেঁধে তিনি নিয়ে গেছিলেন এই অমরনাথ তীর্থক্ষেত্রে। এরপর এসো আমরা টেক্সটটা পড়ি। It was in the course of an open-air meal in the Mughal gardens at Achabal that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. প্রথমে মনে রাখতে হবে অমরনাথ জায়গাটা কোথায়। তো স্টুডেন্টরা একটা নোট রাখতে পারো। অমরনাথ টেম্পল ইজ এ হিন্দু শ্রাইন। অমরনাথ মন্দির হিন্দুদের দেবতার একটি বেদি, located in the Pahalgam district, located in the Pahalgam Tehsil of the Anantnag district of Jammu and Kashmir. Amarnath temple is a Hindu shrine located in the Pahalgam Tehsil of the Anantnag district of Jammu and Kashmir. ভারতবর্ষের জম্মু এবং কাশ্মীর নামক রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত অনন্তনাগ জেলার পেহেলগাঁও তেহসিলের অন্তর্ভুক্ত একটি স্থান। ইট ইজ এ কেভ, এটি এমন একটি গুহা সিচুয়েটেড at an altitude of 12,756 feet, 12,756 ফিট উচ্চতায় অবস্থিত একটি গুহা, 141 kilometers from Srinagar, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এই শ্রীনগর থেকে প্রায় 141 কিলোমিটার দূরে অবস্থিত। And the shrine is dedicated to Lord Shiva, এবং এই বেদি ঈশ্বরের বেদি ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত। It was in the course of an open air meal. ওপেন এয়ার মিল বলতে কি, খোলা আকাশের নিচে যখন, মিল বলতে আমরা জানি লাঞ্চ, খোলা আকাশের নিচে যখন মধ্যাহ্নকালীন ভোজ সারা হয়, যেমন আমরা অনেকেই পিকনিক করতে যাই, বনভোজনে যাই, ঠিক সেরকম ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। এই ঘটনাটা সেই সময় থেকে সূত্রপাত হয়েছিল, শুরু হয়েছিল যখন খোলা
খোলা আকাশের নিচে একটি ভোজসভা, মধ্যাহ্নকালীন একটি ভোজসভা চলছিল। কোন জায়গায় ভোজসভাটি চলছিল? ইন দ্য মুঘল গার্ডেন্স অ্যাট আচাবাল। আচাবালের যে মুঘল বাগান, বুঝতেই পারছো মুঘল বাগান মানে মুঘলদের দ্বারা নির্মিত। এবার আচাবাল জায়গাটা কোথায় সেটা আমাদের জেনে নিতে হবে। না, আচাবাল ইজ এ টুরিস্ট টাউন, ভ্রমণার্থীদের বা দর্শনার্থীদের দেখবার একটি জায়গা, একটি শহর অফ কাশ্মীর। কাশ্মীরে এই আচাবাল শহর অবস্থিত। লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ অনন্তনাগ। অনন্তনাগ জেলায় এই শহর অবস্থিত। কত সালে তৈরি হয়েছিল এই আচাবাল শহর? ইট ওয়াজ বিল্ট অ্যাবাউট 1620 AD। 1620 খ্রিস্টাব্দে এই আচাবাল শহর এবং এর মুঘল উদ্যান নির্মিত হয়। বাই মুঘল এম্পেরার জাহাঙ্গীরস ওয়াইফ নূরজাহান। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের কর্তৃক এই আচাবালের মুঘল গার্ডেন নির্মিত হয়। কত সালে? 1620 সালে। ফেমাস ফর ইটস স্প্রিং অ্যান্ড গার্ডেন। এর ঝর্ণা এবং বাগান, এর সৌন্দর্যের জন্য জায়গাটি বিখ্যাত। তাহলে কোন সময় থেকে এই সূত্রপাত হয়? অমরনাথ যাত্রা একটি খোলা আকাশের নিচে মধ্যাহ্নকালীন ভোজসভার সময়। এই ভোজসভা চলছিল কোথায়? কাশ্মীরে অনন্তনাগ জেলায় অবস্থিত আচাবাল। যে আচাবাল টুরিস্ট টাউন এবং এর মুঘল গার্ডেন বিখ্যাত মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান কর্তৃক 1620 সালে নির্মিত হয়। And the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims. যখন স্বামীজি ঘোষণা করলেন যে তিনি অমরনাথে যাত্রা করবেন তীর্থযাত্রীদের, পুণ্যার্থীদের সঙ্গে, and take his daughter with him, এবং তিনি তার কন্যাকেও তার সঙ্গে করে নিয়ে যাবেন। এখানে কন্যা বলতে কে? এখানে কন্যা বলতে সিস্টার নিবেদিতা। তিনি নিবেদিতাকে নিজের কন্যা রূপে স্নেহ করতেন। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট গ্রুপের মধ্যে, ছোট্ট দলের মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন। সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ডিলাইটেড কনগ্রাচুলেশন মানে ফুল অফ হ্যাপিনেস। সবাই এই ঘটনা শুনে, এই কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, যে কোনো ফরচুনেট মেম্বার বলতে এখানে কি? ফরচুনেট মেম্বার সৌভাগ্যবানকে, সৌভাগ্যবতী এখানে ছিলেন কি? সিস্টার নিবেদিতা। কারণ এই যে পুণ্যার্থীদের দলটা ছিল এর মধ্যে সবাই ছিলেন পুরুষ, তার মধ্যে একজন মহিলা হিসেবে তিনি স্থান পেয়েছেন। এত কিছু বাধা সত্ত্বেও, অবস্ট্যাকলস বলতে বাধা বা হিন্ড্রান্সেস, এত কিছু বাধা সত্ত্বেও তিনি যে পুরুষদের, পুণ্যার্থীদের দলের মধ্যে একটি জায়গা পেয়েছেন বিবেকানন্দের দৌলতে, যেন তিনি তাকে নিজেকে মনে করছিলেন সৌভাগ্যবতী, ফরচুনেট। অ্যান্ড এইডেড দাস, এবং বিবেকানন্দ যেহেতু বলে দিয়েছেন সবাই তার শিষ্য, তাই সেই সব শিষ্যরা তার এই গুরুর আদেশ কিন্তু অমান্য করতে পারেনি, সবার সম্মতিক্রমে। অ্যান্ড এইডেড দাস মানে সবার সম্মতিক্রমে, সবার মতামত নিয়ে। অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, সেই রাজ্যের যিনি অফিসার, যিনি পুরো পুণ্য যাত্রাটা দেখভালের দায়িত্বে ছিলেন। ইন চার্জ অফ দ্য জার্নি, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। এই অভূতপূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য সমস্ত রকম প্রিপারেশনস, ব্যবস্থাপনা এগিয়ে চলল। পরের প্যারা, কাশ্মীর seemed in those weeks to be full of pilgrims. সেই সমস্ত সপ্তাহগুলোতে কাশ্মীরকে দেখে মনে হচ্ছিল পুণ্য যাত্রীতে ঠাসাই ভর্তি। উই লেফট আচাবাল, আমরা আচাবাল শহর ত্যাগ করলাম। and returned to our boats at ইসলামাবাদ। এখানে একটা মনে একটা প্রশ্ন আসবে বা খটকা জাগবে যে ইসলামাবাদ তো ক্যাপিটাল অফ পাকিস্তান, পাকিস্তানের রাজধানী, তাহলে কি করে তারা গেলেন? মনে রাখতে হবে এটা কিন্তু 1947 সালের আগের ঘটনা। তখন কিন্তু ভারতবর্ষ ভাগ হয়নি, পুরোটাই ছিল আনডিভাইডেড ইন্ডিয়া বা অবিভক্ত ভারতবর্ষ।
তো কি বলছি, উই লেফট আচারবাল, নিবেদিতা বলছেন তারা আচারবাল ত্যাগ করলেন এবং আমরা ফিরে গেলাম কোথায়, ইসলামাবাদে থাকা আমাদের নৌকাগুলির দিকে, ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, একদম লাস্ট অ্যারেঞ্জমেন্ট, শেষ ব্যবস্থাপনাগুলি গ্রহণ করবার জন্য। And everywhere we saw the march of gathering hosts, এবং আমরা প্রত্যেকটি জায়গাতে জনতা ভিড়, আগত দর্শনার্থীদের ভিড় প্রত্যক্ষ করলাম। It was all very quiet and orderly and picturesque. কি বলছে, অবস্থাপনাগুলো কিরকম ছিল বা দৃশ্যপটটা কিরকম ছিল? ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, সবাই কি ছিল, শান্ত, অ্যান্ড অর্ডারলি, একদম পারফেক্ট অর্ডার অনুযায়ী হচ্ছিল, ক্রমানুযায়ী হচ্ছিল, কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম খাপছাড়া জিনিস হচ্ছিল না। অ্যান্ড অর্ডারলি মানে এছাড়াও কি নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপ টপ ছিল। অ্যান্ড পিকচারেস্ক, পিকচারেস্ক মানে ছবির মতন সুন্দর। 2,000 or 3,000 people would encamp in a field, প্রায় 2 থেকে 3,000 জন লোক একটি মাঠের মধ্যে তারা তাঁবু খাটিয়ে থাকতো। ক্যাম্প মানে আমরা জানি তাঁবু, তাঁবু খাটিয়ে তারা বসবাস করত। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ডন মানে কি উষাকাল বা ভোরবেলা, এবং পরের দিন ভোরবেলা হওয়ার আগেই তারা সেই জায়গাটি ত্যাগও করত। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র তারা আগের দিনে যে আগুন জেলে রান্নাবান্নার কাজ করত, সেই রান্নাবান্না হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট ছাইটুকু ফেলে যাওয়া ছাড়া তারা তাদের সেখানে রাত্রিবাসের কোনো চিহ্ন সেখানে ফেলে যেত না। শুধুমাত্র পড়ে থাকতো কি, আগের দিনে রান্না করার ছাই ভস্য। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা যখন যেত মনে হচ্ছিল যেন তারা তাদের সঙ্গে করে একটি বাজার বয়ে নিয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটি স্টপিং প্লেসে, থামার জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস, তারা সেখানে তাঁবু প্রতিস্থাপন করত। অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং যেন দোকান খুলে বসত। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অবিশ্বাস্যভাবে অত্যন্ত দ্রুত গতির সঙ্গে এটা আস্তে আস্তে ক্রমবর্ধমান ছিল, বেরিয়ে চলেছিল। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে উইথ র্যাপিড ফোর্স, অর্থাৎ অত্যন্ত দ্রুত গতির সঙ্গে এটা বেরিয়ে চলেছিল। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ, এই সমস্ত ব্যবস্থাপনা দেখে যেন মনে হচ্ছিল যেন তাদের সহজাত। ইনস্টিংটিভ বলতে সহজাত। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, সেই তাঁবুগুলির এক পাশে, তার মধ্যখান দিয়ে দেখা যেত একটা বড় সড়ো রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা কিন্তু কোনো লোকের বানানো নয়, চলাচলের ফলে হাঁটাহাঁটির মাধ্যমে রাস্তাটা তৈরি হয়েছিল। And here one could buy, এবং এখানে এই যে বাজারে এসে কেউ একজন কিনতে পারত কি, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কিন্তু আসতে পারে, কি জিনিস কিনত? বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস। ড্রাইড ফ্রুট, শুকনো ফল, যেমন খেজুর, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, আখরোট, এই সমস্ত জিনিসগুলো কিনত। আর কি কিন্তু, মিল্ক, দুধ কিনত, ডাল, বিভিন্ন রকম ডাল কিনত, এন্ড রাইস, ভাত বা ভাতের চাল কিনত। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদার মানে কি ট্যাক্স কালেক্টর, যিনি কর সংগ্রহকারী। মনে রাখতে হবে ট্যাক্স কালেক্টর কিন্তু ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। ইনিও কিন্তু সেই পুণ্যার্থীদের দলে ছিলেন। আগেই বলেছিলাম বিবেকানন্দ মনে করতেন সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপর নাই। কবিগুলোর একটি কথা মনে পড়ছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর ইউনিটি ইন ডাইভার্সিটি, ইতিহাস বইয়ের পাতায় আমরা বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের এই বিখ্যাত উক্তি পাই, ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এটা কিন্তু বিবেকানন্দের এই শিষ্যদের মধ্যে, বিবেকানন্দের মতবাদের মধ্যে আমরা পরতে পরতে খুঁজে পাই। দ্য টেন্ট অফ তহসিলদার, এই দুটি লাইনেও তোমরা তার এক্সাম্পল, উদাহরণ পাবে। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদারের বা ট্যাক্স কালেক্টরের যে তাঁবুটা,
উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, তার তাঁবুর এক পাশে ছিল স্বামীজির তাঁবু, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার অর্থাৎ সিস্টার নিবেদিতার তাঁবু ছিল তার তাঁবুর ওই তহসিলদারের তাঁবুর আর এক পাশে। তাহলে তহসিলদার কি ছিলেন? ধর্মপ্রাণ মুসলমান, তার তাঁবু থাকতো মাঝখানে, তার এক পাশে থাকতো স্বামীজির তাঁবু, যিনি কিনা ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী রাজা, এবং তা এই তহসিলদারের তাঁবুর আরেক পাশে থাকতো সিস্টার নিবেদিতার তাঁবু, যিনি আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি জন্মসূত্রে ছিলেন একজন খ্রিশ্চান। Was generally placed near some advantageous spot, the lighting of the evening fire. এই তাঁবুগুলো এমন একটা জায়গায় প্রতিস্থাপন করা হতো যার সামনে একটা সুবিধাজনক জায়গায়, অ্যাডভান্টেজিয়াস স্পট, এখানে অ্যাডভান্টেজ আছে, সুবিধাজনক জায়গায় রাত্রেবেলায় খুব ঠান্ডা পড়তো, একটু কাশ্মীরের ঘটনা, ইভিনিং ফায়ার অর্থাৎ আগুন জ্বালানো হতো। And thus the neighborhood tended to form a social center. এবং তখন কি হতো, আশেপাশের যে প্রতিবেশীরা রয়েছে, আশেপাশে যা আরও টেন্টের সাধু সন্ন্যাসীরা রয়েছে, তারা সেই জায়গায় এসে ভিড় করতো, এবং তাদের ভিড় করে একটা টেন্ট মানে প্রবণতা দেখা যেত সামাজিক কেন্দ্র তৈরি করবার। There were hundreds of monks of all the orders. সেখানে শয়ে শয়ে মঙ্ক, সন্ন্যাসীরা ভিড় করতেন। মঙ্ক বলতে আমরা জানি সন্ন্যাসী, ম্যাসকুলাইন জেন্ডার, সন্ন্যাসিনী হলে বলতাম নাটস, NUNS। শয়ে শয়ে কাতারে কাতারে সন্ন্যাসীদের দল সেখানে ভিড় করতো। অ্যান্ড অফ অল দ্য অর্ডার্স মানে সমস্ত ধরনের, অফ অল দ্য রিলিজিয়ান্স, সমস্ত ধর্মের লোকজন সেখানে ভিড় করতেন। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের তাঁবুগুলির রং কি ছিল? গেরুয়া। আমরা একটা গান জানি, শাহরুখ খান কিন্তু রং দে তো মোহে গেরুয়া। তো গেরুয়া রংটা কিন্তু আত্মত্যাগের প্রতীক। আমরা জানি যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, সেই ফ্ল্যাগেরও একটি কালার হচ্ছে কিন্তু স্যাফরন বা গেরুয়া, সিম্বল অফ স্যাক্রিফাইস, আত্মত্যাগের প্রতীক। তাদের সেই তাঁবুটার রং ছিল কি? গেরুয়া। তারা যেহেতু সমস্ত কিছু ত্যাগ করে এসছেন, some no larger than a good sized umbrella, তাদের যেহেতু তারা সহায় সম্বলহীন, তাদের যেহেতু বেশি কিছু নেই সঙ্গে, তারা যে সমস্ত ত্যাগ করে এসছেন, পার্থিব মায়া ভোগ লালসা ত্যাগ করে এসছেন, তাই তাদের তাঁবুগুলো গুড সাইজড আমব্রেলা, বড় সড়ো একটা ছাতার থেকে বড় সাইজ কিন্তু ছিল না, কিছু তো নেই, তাহলে কী করে বড় হবে। And amongst this, এবং এসবের মধ্যেও the Swami's influence appeared to be magnetic. ম্যাগনেট বলতে চুম্বক, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, স্বামীজির প্রভাবটা এতটাই বিস্তৃত এবং সুদূর প্রসারী ছিল যে স্বামীজির প্রভাব সকলকে তার দিকে টানত। দ্য মোর লার্নেড অফ দেম, তাদের মধ্যে যারা আবার জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, swarmed about him at every halting place. আমরা ছোটবেলায় কালেকটিভ নাউন যখন পড়ে এসেছি, সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি আমরা পড়ে এসেছি, তাই তারাও ঝাঁকে ঝাঁকে, সেই জ্ঞানীগুণী ব্যক্তিদের দল ঝাঁকে ঝাঁকে প্রত্যেকটি রেস্টিং প্লেসে, প্রত্যেকটি বিশ্রাম স্থলে বিবেকানন্দের চারপাশে ভিড় করত, ফিলিং হিজ টেন্ট, এবং তাদের ভিড়টা তার তাঁবুটাকে পরিপূর্ণ করে তুলত। এন্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং তারা তার সঙ্গে আলাপ আলোচনায়, আলাপচারিতায় মশগুল হয়ে যেত, তার কথাবার্তা নিমগ্ন হয়ে শুনত, এক মন দিয়ে শুনত। থ্রুআউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, যতক্ষণ দিনের আলো থাকতো সেই সমস্ত কথাবার্তাগুলো শুনত। দ্য টক অন দ্য সাইড, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, had been all of Shiva, and they had remonstrated with him seriously when he had insisted. লাইনটা ভালো করে দেখো, দ্য টক অন দ্য সাইড, তারা যখন তাদের কথা বলতো, তারা সমস্ত কিছু ত্যাগ করে এসছে, তাদের ঈশ্বর সাধনায় মূল লক্ষ্য, তারা ঈশ্বর সাধনায় ব্রতী হয়ে এসছে, তারা ঈশ্বরকে দর্শন করতে চায়, ঈশ্বরের স্বরূপ উদ্ঘাটন করতে চায়।
He told us afterwards, তিনি আমাদেরকে তার পরে বলতেন, had been all of Shiva, সমস্ত কিছুই শিব সম্পর্কে বলতেন, and they had remonstrated with him, কিন্তু আমরা জানি ডেমনস্ট্রেট মানে বিবরণ দেওয়া, এক্সপ্লানেশন দেওয়া, ডেসক্রাইব করা, কিন্তু রেমনস্ট্রেট মানে হচ্ছে বিরোধিতা করা, অপোজ করা। They had remonstrated with him seriously when he had insisted, তিনি যখন জোর দিয়ে তাদেরকে আবার এই বৈরাগ্য সাধনে মুক্তি তাদের নয়, তারা আবার সংসারে ফিরে যাক, সংসারের প্রিয়জনরা তাদের জন্য অপেক্ষা করছে, এটা যখন বলে তাদেরকে মুখটা সংসারের দিকে ঘুরিয়ে চাইতেন, তারা কিন্তু তীব্র প্রতিবাদ করত, বিরোধিতা করত। Occasionally on drawing their attention to the world about them, তিনি আবার পার্থিব ভোগ লালসার দিকে, সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাদের মনোযোগটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেন, যে তোমরা কেন এখানে এসছো, এত কিছু পৃথিবীতে, এত কিছু ভোগ বস্তু রয়েছে, তোমরা কেন সেটা, তোমাদের সংসার রয়েছে, কেন সেগুলোকে ফেলে তোমরা এই ঈশ্বর সন্ধানে ব্রতী হতে চাইছো, যাও ফিরে যাও। তখন তারা প্রতিবাদ করত। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, তারা তখন বলতো যে সমস্ত বিদেশিরা এসছেন তারাও তো মানুষ, হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, কেন স্বদেশ এবং বিদেশের মধ্যে এত পার্থক্য করা হচ্ছে। নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, কিন্তু তারা যারা ফরেনার্সদের প্রতি এতটাই যাদের হৃদয় উদার ছিল, তারা কিন্তু নিজের দেশের মোহামেডানসদের অর্থাৎ মুসলমানদের প্রতি স্বামীজির যে ভালোবাসা, তার যে সমব্যথী হওয়ার প্রচেষ্টা, তার যে সহানুভূতি, এটাকে কিন্তু এই হিন্দু পুণ্যার্থীরা বুঝতে চাইতো না। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, যেটা তাদের মধ্যে স্বদেশ বিদেশের পার্থক্য কমিয়ে নিয়েছিল, স্বদেশ বিদেশের পার্থক্য তারা বুঝতে চাইতো না, অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. এখানে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই কথা কিন্তু তারা বুঝতে চাইতো না। তারা কি মনে করতো, they were rival elements, তারা একে অপরের শত্রু। The soil of the Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. তারা তর্ক করতো, আরগুড মানে তর্ক করতো, যে পাঞ্জাবের যে মাটি was drenched with the blood of those who had died for the faith, যারা বিশ্বাস রাখার জন্য, নিজের কথা রাখার জন্য, যাদের রক্তে পাঞ্জাবের মাটি ভিজে গেছে, সিক্ত হয়েছে, at least তাদের সাথে let him practice a narrow orthodoxy, বিবেকানন্দ সেই সময় স্বার্থে কিছুটা সেকেলে মনোভাব, কিছুটা গোড়ামি, ধর্মীয় গোড়ামি দেখান না। ন্যারো অর্থোডক্সি মানে সংকীর্ণ ধর্মীয় মনোভাবকে বলা হয় ন্যারো অর্থোডক্সি। ইন আনসার টু দিস, এর উত্তর দিতে গিয়ে, হ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ, তাদের মতন করে, বিবেকানন্দ কিন্তু কথা তাদের বিরোধিতা করতেন না প্রথমেই, তাদের মতন করে তাদেরকে বোঝবার চেষ্টা করতেন, তারপরে তিনি আস্তে আস্তে তার মতবাদটা তার মধ্যে ছড়িয়ে দিতেন এবং তার আদর্শ তাদেরকে অনুপ্রাণিত করতেন। In answer to this, as became one who was, in fact, an anachronism of the future, তিনি তাদের মতন করে, anachronism বলতে সেকেলে মনোভাব, ট্র্যাডিশনাল আইডিয়াস, এই মনোভাব দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন, তাদেরকে বুঝবার চেষ্টা করতেন। স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, তাদেরকে বাস্তব জীবনে ছাড় দিতেন, of the moment that were expressive of his love for the brethren, তাদের যে ভ্রাতৃত্ব বোধ, তার প্রতি যে তার ভালোবাসা, তার যে সহানুভূতি, তা তিনি ব্যক্ত করতেন। and drove his principles home to their minds with a greater force and vehemence, এবং প্রবল আগ্রহের সঙ্গে এবং তীব্রতার সঙ্গে তিনি তার যে আদর্শ,
তাদের যে চেতনাবোধ, তাদের জীবনের যে আদর্শবোধ, তাদের ফিলোসফি অফ লাইফ তাদের মধ্যে ছড়িয়ে দিতেন। But as he told the tale of his warm discussions, তো যখন তিনি তার এই উষ্ণ কথাবার্তাগুলো তার মধ্যে ছড়িয়ে দিতেন, the foreign mind could not help, with some amusement, noting the paradox of the Tehsildar himself. তখন লোকজন অত্যন্ত আগ্রহের সঙ্গে হাঁ করে তার কথা শুনত, নোটিং, এটা নোট করতে এবং এটা তারা দেখতো, দ্য প্যারাডক্স, প্রচলিত মতের বিরুদ্ধে গিয়ে যে হিন্দু তীর্থক্ষেত্রে কারা যাবে। আমরা জানি হিন্দুরা যায়, যখন হজ করতে যাওয়া হয় ঈদুল আজহার সময়, তখন কারা যায়? তখন যায় মুসলমানরা যায়। আবার খ্রিস্টমাসে কারা চার্চে যায়? মূলত খ্রিস্টানরা যায়। কিন্তু এই প্রচলিত মতের বিরুদ্ধে গিয়ে তিনি কি করলেন? দ্য তহসিলদার হিমসেলফ, ওই যে ট্যাক্স কালেক্টরের কথা বলা হচ্ছে, তিনি নিজেই, অ্যান্ড মেনি অফিসার্স, এছাড়াও আরও অনেক আধিকারিকেরা, অ্যান্ড সার্ভেন্টস, তাদের চাকর বাকরেরা বা কর্মচারীরা, অব দ্য পিলগ্রিমেজ, এই তীর্থযাত্রায় এরা মালপত্র বহন করে নিয়ে গেছিলো, বিভিন্ন রকম সামগ্রী বহন করে নিয়ে গেছিলো, এই সমস্ত কর্মীরা হ্যাড বিন মুসলমান, এরা কি ছিল? ধর্মপ্রাণ মুসলমান। তারাও কিন্তু হিন্দুদের তীর্থযাত্রায় অংশগ্রহণ করেছিল। তারাও কিন্তু অমরনাথ কেভের, যেখানে ভগবান শিবের, পরমেশ্বর মহাদেবের বেদি রয়েছে, সেই বেদের উদ্দেশ্যে তারাও কিন্তু যাত্রা করেছিল। And that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers, এবং কেউ স্বপ্নেও এই ব্যাপারটা কল্পনা করতে পারেনি যে স্বামীজি এই যে সিদ্ধান্তটা নিয়েছেন যে সেই অমরনাথের যে গুহা, পবিত্র গুহায় যেখানে দেবাদিদেব মহাদেবের বেদি নির্মিত রয়েছে, সেখানে হিন্দু তীর্থযাত্রীদের সঙ্গে মুসলমানরাও প্রবেশ করবে, এই ব্যাপারটা তারা কোনো প্রতিবাদ করতে পারেনি, করার কথা স্বপ্নেও ভাবতে পারেনি। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, তাদের সেই বেদিতে পৌঁছানোর সময়, দ্য তেহসিলদার কেম আফটারওয়ার্ডস উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস। তারপরে তহসিলদার তার একদল বন্ধু বান্ধবের সঙ্গে স্বামীজির কাছে এসেছিলেন এবং স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। And in this, এবং এখানে কেউই, no one seemed to find anything incongruous or surprising. Incongruous মানে হচ্ছে mismatch or bad, মানে surprising। এর মধ্যে কেউ কিছু বেমানান বা কেউ কিছু খাপ ছাড়া, অবাক করে দেওয়ার মতন কোনো জিনিস কিন্তু দেখতে পাইনি। পার্ট 1 আজকে এখানে সমাপ্ত করছি। আবার পরে পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে ফিরে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। গুড নাইট।